নমস্কার বন্ধুরা, এক ঝুড়ি গপ্প নিয়ে চলে এসেছি আমি সায়নী। আজকের গল্প বরফ দেশের ছায়া মানুষ। লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। আর বেল আইকনটি অবশ্যই টিপবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প বরফ দেশের ছায়া মানুষ। তাঁবুর বাইরে এসে মুগ্ধ হয়ে গেল সুদীপ্ত। দুদিন পর মেঘ কেটেছে, সকালের আলোয় ঝলমল করছে চারিদিক। যেদিকে তাকানো যায় সেদিকেই নীল আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সার সার তুষার ধবল পর্বত শৃঙ্গ। ওদের মধ্যে কয়েকটা শৃঙ্গ অবশ্য চেনা সুদীপ্তর: নন্দাঘাট, ত্রিশূল, নন্দা দেবী। তবে বেশিরভাগটাই অজানা। এই নেপাল হিমালয়ে এমন অনেক শৃঙ্গ আছে যেখানে এখনো মানুষের পদচিহ্ন আঁকা হয়নি। উচ্চতায় হয়তো তাদের মধ্যে অনেকেই তেমন বিখ্যাত নয়, কিন্তু দুর্গমতায় অনেক সময় তারা মাউন্ট এভারেস্টকেও পেছনে ফেলে দেয়। সুদীপ্ত আর একজন পোর্টারকে এই বেস ক্যাম্পে রেখে গতকালই সুদীপ্তর পর্বতারোহী বন্ধুরা যাত্রা করেছে তেমনই এক আপাত অখ্যাত কিন্তু দুর্গম শিবের জটা পর্বতশৃঙ্গ সামিট করতে। এই বেস ক্যাম্প অঞ্চলটা সমতল হলেও প্রচণ্ড ঠান্ডা। চারপাশের পাহাড়গুলো থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস সুদীপ্তর ফাড় ও চামড়ায় ঢাকা ওভারকোট আর তার ভেতরের জ্যাকেট ভেদ করে হাড় কাঁপিয়ে দিচ্ছে। এসব জায়গায় আকাশ যত মেঘমুক্ত হয়, বাতাস আর ঠান্ডার প্রকোপও ততই বাড়ে। এদিনটাও তেমনই। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর সুদীপ্তর মনে হলো তাঁবুর ভেতর থাকাই ভালো ছিল। সুদীপ্তর তাঁবু বলতে যা বোঝায় তা হলো চারিদিকে পাথরের টুকরো সাজিয়ে ফুট চারেক উঁচু দেওয়াল, আর তার মাথায় প্যারাশুট কাপড়ের ছাউনি। তার ভেতরে গুটিসুটি মেরে দুজন লোক থাকতে পারে। ভেতরে শোয়া বসা যায়, তবে দাঁড়ানো যায় না কোনো মতে। এখানে সব তাঁবুগুলোরই এরকমই অস্থায়ী ছাউনি। শুধু একটা মাত্র ছাদওয়ালা বাড়ি আছে, কাঠের ছাদওয়ালা পাথরের বাড়ি। সেখানে ঘাঁটি গেড়েছে নেপাল সরকারের বন বিভাগের একটা দল। তারা নাকি তুষার চিতার খোঁজে যাচ্ছে। সুদীপ্তকে এই বেস ক্যাম্পে অন্তত দিন 10-12 থাকতে হবে, তার বন্ধুরা এক্সপিডিশন শেষ করে না ফেরা পর্যন্ত। সারাদিন তো আর তাঁবুর মধ্যে বসে থাকা যায় না, হাত পায়ে খিল ধরে যাচ্ছে। তাই বাইরে বেরিয়েছে সুদীপ্ত। চারপাশে তাকাতে তাকাতে সুদীপ্ত হঠাৎ কিছু দূরে পাহাড়ের ঢালে বাড়ির মতো আরো একটা কাঠামো দেখতে পেল। পাইন গাছের ঘন বন জায়গাটাকে বেশ কিছুটা আড়াল করে রেখেছে। সুদীপ্তর পাশেই দাঁড়িয়ে ছিল এখন এখানে তার একমাত্র সঙ্গী, পোর্টার তাসি। মাঝবয়সী লোক, কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে আর বেশ ভালো ইংরেজি বলতে পারে। বহুবার এই তল্লাটে এসেছে সে এক্সপেডিটর বা অভিযাত্রী দলের সঙ্গে। সুদীপ্ত তাকে জিজ্ঞাসা করলো, পাইন বনের ওপাশে ওটা কি দেখা যাচ্ছে? তাসি বলল, ওটা একটা মনাস্ট্রি, বৌদ্ধ গুম্ফা। এক্সপেডিশনে যাওয়ার আগে অনেকেই ওখানে পুজো দিয়ে যায়। ওখানে পুজো দিলে পাহাড়ের দানবরা আর কিছু করতে পারে না। আপনি চাইলেই ওখানে আপনাকে নিয়ে যেতে পারি। পাহাড়ের দানব মানে? তাসি তার কানের লতিতে
আঙুল ছুঁয়ে বলল, দানো মানে ওই যারা ওইসব পাহাড়ের মাথায় থাকে, যারা হঠাৎ তুষারঝড় নামিয়ে আনে, পায়ের নিচের বরফ ফাটিয়ে মানুষকে নিচে টেনে নেয়, রোপ ক্লাইম্বিং এর সময় দড়ির হুক খুলে দেয়, আর পাহাড়ের মাথায় তাঁবুতে শুয়ে গভীর রাতে যাদের ডাক শোনা যায়। সুদীপ্ত বুঝতে পারল তাসি কি বলতে চাইছে। এইসব পোর্টার শেরপারা নানা ভূত প্রেত অপদেবতায় বিশ্বাস করে, সে তাদের কথাই বোঝাতে চাইছে। সুদীপ্তর এসবে তেমন বিশ্বাস নেই, কিন্তু মনাস্ট্রিটা দেখার লোভে সে তাসিকে বলল, চলো তাহলে ওখানেই ঘুরে আসা যাক। তাসি যেন বেশ খুশি হলো সেখানে যাওয়ার কথা শুনে। এক ছুটে সে পেছনের তাঁবুতে ঢুকে তার নিজের ব্যাগ হাতড়ে এক গোছা ধূপকাঠি নিয়ে এসে সুদীপ্তকে বলল, চলুন সাহেব। কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে পাইন বনের দিকে রওনা হলো তারা। জায়গাটা সুদীপ্ত যত কাছে মনে হয়েছিল ঠিক তত কাছে নয়। পাহাড় ভেঙে বরফ গলা জল পেরিয়ে সেই পাইন বনের কাছে পৌঁছতে ৮ ঘন্টা সময় লেগে গেল। পাহাড়ের ঢাল বেয়ে ওপর দিকে উঠে গিয়েছে বনটা। পায়ের নিচে শতাব্দীর পর শতাব্দী ধরে জমা হওয়া পচা পাতার স্তূপ, আর মাথার উপর গাছের ডালের গায়ে আটকে থাকা বরফকুচি থেকে টুপটাপ ঝরে পড়া জল। বনটা পার হতে গিয়ে প্রায় ভিজে গেল সুদীপ্তরা। বনের বাইরে বেরিয়ে আসতেই অবশ্য মনাস্ট্রি চত্বরে পৌঁছে গেল তারা। মনাস্ট্রিটা বেশ প্রাচীন, পাথরের দেওয়াল, মাথায় পাথরের টুকরো বসানো ঢালু ছাদ। তবে অনাদর আর অবহেলায় জীর্ণ হয়ে গিয়েছে গুম্ফাটি। পাহাড়ের ঢাল ভেয়ে নেমে আসা হিমেল বাতাস মনাস্ট্রি চত্বর প্লাবিত করে নেমে যাচ্ছে আরো নিচের দিকে। মনাস্ট্রির প্রবেশ তোরণের মাথায় খোদিত আছে ভীষণ দর্শন এক অপদেবতার মূর্তি। তাসি জানালো, এ মঠ নাকি নিয়াগ মাপা বৌদ্ধ সম্প্রদায়ের। এ মঠে নাকি তন্ত্র সাধনা করা হয়। তোরণ অতিক্রম করে প্রায় অন্ধকার প্রার্থনা কক্ষে প্রবেশ করলো তারা দুজন। ঘরের শেষ প্রান্তে উঁচু বেদির ওপর রয়েছে পাথরের তৈরি বেশ বড় পদ্মাসনে ধ্যানস্থ বুদ্ধ মূর্তি। তার পাদমূলে ঘিয়ের প্রদীপ জ্বলছে। কয়েকজন বৌদ্ধ ভিক্ষু অস্পষ্ট ছায়া মূর্তির মতো ঘুরে বেড়াচ্ছেন সেখানে। তাসির সঙ্গে সুদীপ্ত হাজির হলো মূর্তি বেদির সামনে। বেদিটা প্রায় 5 ফুট উঁচু, আর তার নিচে ধূপের ছাই জমে জমে যেন একটা ছোটখাটো পাহাড় তৈরি হয়েছে। যুগ যুগ ধরে কত অভিযাত্রীরা যে অভিযানের সফলতা কামনায় এখানে ধূপ জ্বালিয়েছেন কে জানে। তাদের মধ্যে অনেকে হয়তো দেবতার আশীর্বাদে দুর্গম পর্বতমালার মাথায় নিজেদের পদচিহ্ন এঁকে নির্বিঘ্নে ঘরে ফিরেছেন, আবার কেউ হয়তো ফিরতে পারেননি। অজানা অচেনা তুষারাবৃত কোনো পর্বত কন্দরে বরফের পুরু চাদরের নিচে যুগ যুগ ধরে চিরনিদ্রায় শায়িত থাকবেন তারা। ধূপের স্তূপের দিকে তাকিয়ে সুদীপ্তর মনে হলো এই কথাগুলো। তাসি ধূপ জ্বালিয়ে কটা ধূপ সুদীপ্তকে দিয়ে বাকিগুলো নিজের হাতে বসিয়ে দিল সেই ছায়ের স্তূপে। তার দেখা দেখি সুদীপ্তও একটু ঝুঁকে কাজটা করে সোজা হয়ে বেদির সামনে দাঁড়াতেই হঠাৎই একটা জিনিসে চোখ আটকে গেল তার। সুদীপ্ত চোখের সমান্তরালে পদ্মাসনে বসা বুদ্ধ মূর্তির কোলে রাখা আছে একটা বিশাল আকৃতির খুলি। তার মাথায় কাপড় চাপা দেওয়া থাকলেও তার গঠন দেখে সে যে মানুষ বা তার সমগোত্রীয় কোনো প্রাণীর খুলি তা বুঝতে অসুবিধে হলো না সুদীপ্তর।
ঘিয়ের প্রদীপের ম্লান আলোয় সেই করটিটা তার শূন্য অক্ষিকোটর নিয়ে দাঁত বের করে যেন হাসছে সুদীপ্তর উদ্দেশ্যে। ও কার খুলি নিয়ে বসে আছেন বুদ্ধ দেবতা? সুদীপ্ত তাসিকে প্রশ্নটা করতেই সে শ্রদ্ধা ভরে সেই খুলিটার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একটু ভয়ার্তভাবে বলল, ওটা হলো তাদের রাজার মাথা, যারা পাহাড়ে বরফের নিচে টেনে নেয় মানুষকে, যারা পাথরের খাঁজ থেকে আইস অ্যাক্স খুলে নেয়, দড়ি কেটে দুর্ঘটনা ঘটায়, যাদের সাধারণত চোখে দেখা যায় না, তুষার প্রান্তরে তাঁবুর বাইরে অন্ধকারে যাদের চিৎকার শোনা যায়, সেই ভূতের রাজার মাথা। ব্যাপারটা বিশ্বাস না করলেও খুলিটা কৌতূহলের উদ্রেক ঘটালো সুদীপ্তর মনে। অনেকটা মানুষের মাথার মতো দেখতে, কিন্তু মানুষের মাথার খুলিতে দাঁত অত বড় বড় হয় না। তাহলে কিসের খুলি ওটা? সুদীপ্ত খুলিটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো ব্যাপারটা। তাসি সুদীপ্তর উদ্দেশ্যে বলল, আপনি খুব ভাগ্যবান বলে মাথাটা দেখতে পেলেন। প্রতি 5 বছরে ধর্মীয় উৎসবের জন্য মাথাটা ওপর থেকে এই মঠে কদিনের জন্য আনা হয়, তারপর আবার এই জিনিস ওপরে রেখে আসা হয়। আমি এর আগে এই মাথাটা একবারই মাত্র দেখেছি। ওপরে মানে? তাসি জবাব দিল, ওপরে মানে ওই নন্দা দেবী ক্লাইম্ব রুটে এখান থেকে আরো 5000 ফুট উচ্চতায় মিগু গুম্ফা নামে এক গুম্ফা আছে। আমি সেখানে যাইনি, শুধু নাম শুনেছি। নন্দা দেবীর মাঝপথে এক গ্লেসিয়ার ব্রিজ বেরিয়ে সেখানে যেতে হয়। যারা নন্দা দেবী পিক এক্সপিডিশনে যায় তারা সেদিকে না গিয়ে অপর দিকে উঠে যায়। আমি ব্রিজটা দূর থেকে দেখেছি। সেই মিগু গুম্ফাতেই মাথাটা রাখা থাকে। সুদীপ্ত বলল, বুঝলাম, কিন্তু মাথাটা আসলে কি প্রাণীর সেটা এখনো তো স্পষ্ট হলো না। এরকম জিনিস এর আগে আমি কখনো দেখিনি। তা সে কি একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই খুব কাছ থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর, আমি কিন্তু ওরকম আরো একটা মাথা দেখেছি। সেটা রাখা আছে এই নেপাল হিমালয়ের খুমজাং মনাস্ট্রিতে। সুদীপ্ত মৃদু চমকে উঠে তাকিয়ে দেখলো কিছু দূরে দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘকায় লোক। অন্ধকার দেওয়ালের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে বলে তাকে এতক্ষণ খেয়াল করেনি সুদীপ্তরা। লোকটা এবার কাছে এগিয়ে এসে সুদীপ্তকে বলল, আমাকে চিনতে পারছেন? লোকটা একজন ইউরোপিয়ান। কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকার পর সুদীপ্ত চিনতে পারল লোকটাকে। এখানে আসার পথে কাঠমান্ডুতে এক হোটেলে একদিনের জন্য থাকতে হয়েছিল সুদীপ্তদের টিমটাকে। তখনই হোটেলের লবিতে এই লোকটার সঙ্গে সুদীপ্তর সৌজন্যমূলক পরিচয় হয়েছিল। সুদীপ্তরা কোন পিক এক্সপিডিশনে যাচ্ছে সে জানতে চেয়েছিল। জার্মানি থেকে এসেছে লোকটা, প্রাণীতত্ত্ববিদ। খুব সামান্য কথাবার্তা হয়েছিল তার সঙ্গে। কি যেন একটা নাম বলেছিল। লোকটা এরপর নিজেই করমর্দনের জন্য সুদীপ্তর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি হেরম্যান, কাঠমান্ডুর হোটেল শ্যাম্ভুতে। সুদীপ্ত হেসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। হেরম্যান বললেন, আমিও 2 দিন আগে এখানে এসেছি। কাল দেখলাম আপনার টিমের সবাই এক্সপিডিশনে বেরিয়ে গেলেন, আপনি গেলেন না। সুদীপ্ত জবাব দিল, না, আমি যাইনি। কেন? শরীর খারাপ হলো নাকি পারমিটের সমস্যা? সুদীপ্ত বলল, না, ও দুটোর কোনোটাই নয়। আসলে রক ক্লাইম্বিং এর বেসিক কোর্সটা আমার করা থাকলেও আমি সে অর্থে ঠিক ক্লাইম্বার নই। আমার বন্ধুরা যে এক্সপিডিশনে যাচ্ছে সেই এক্সপিডিশনে একমাত্র দক্ষ পর্বতারোহীরাই অংশ নিতে পারে। আমি ওদের সঙ্গে এ পর্যন্ত এসেছি বেড়ানোর নেশায়।
এ পর্যন্ত হিমালয়ের যতটুকু সৌন্দর্য উপভোগ করা যায় তারই জন্য। তা আপনি কি ক্লাইম্বার? হেরম্যান হেসে জবাব দিলেন, এভারেস্ট বা নন্দা দেবী বা ত্রিশূল ক্লাইম্ব করার মতো তেমন দক্ষ নয়, তবে আলপসের দু একটা ছোটখাটো পিক ক্লাইম্ব করেছি। এখানে কি তাহলে আপনি আমার মতোই ভ্রমণের নেশায় এসেছেন? মৃদু চুপ করে থেকে হেরম্যান জবাব দিলেন, এ ব্যাপারে আপনি হ্যাঁ বা না দুটোই ধরে নিতে পারেন। সুদীপ্ত এরপর আগের প্রসঙ্গে ফিরে গিয়ে বলল, খুমজাম গুম্ফায় এরকম আর একটা মাথার ব্যাপারে আপনি কি যেন একটা বলছিলেন। হেরম্যান বললেন, আপনার এ জায়গা দেখা হয়ে গেলে আমরা বাইরে বেরিয়ে কথা বলতে পারি। ধূপের ধোঁয়ায় আমার অ্যালার্জি আছে, বেশিক্ষণ থাকলেই হাঁচি হয়। সুদীপ্ত একবার সেই খুলিটার দিকে তাকিয়ে নিয়ে বলল, হ্যাঁ চলুন বাইরেই যাই। মনাস্ট্রির অন্ধকার কক্ষ ছেড়ে বাইরে বেরোতে গিয়ে একটু থমকে দাঁড়িয়ে হেরম্যান কারো উদ্দেশ্যে কি যেন একটা বললেন। সুদীপ্ত দেখল বেদির কোণ ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়ে আছেন একজন লামা আর একজন লম্বা লোক। সেই লম্বা লোকটা জবাব দিল, এই তো একটু আগে, যাত্রা শুরুর আগে একটু খোঁজ খবর নিতে এলাম এই মঠে। তার সঙ্গে আর কোনো কথা না বলে বাইরে বেরোতে বেরোতে হেরম্যান সুদীপ্তকে বললেন, ওর নাম বীর বাহাদুর, ফরেস্ট রেঞ্জার, আমি ওদের ওখানেই আছি। বাইরে পা রাখলেন তাঁরা। নীল আকাশের প্রেক্ষাপটে আপন মহিমায় দাঁড়িয়ে আছে তুষার শুভ্র কিরীট শোভিত হিমালয়। তা দেখে সুদীপ্ত বলে উঠল, ভয়ঙ্কর সুন্দর। হেরম্যান বললেন, হিমালয় শুধু ভয়ঙ্কর সুন্দরী নয়, রহস্যময়ও বটে। ওর বরফাবৃত নির্জন প্রান্তরে অন্ধকার পর্বত কন্দর পাতাল গুহায় কত যে গোপন রহস্য লুকিয়ে আছে কে জানে। অনেকে ওই রহস্যর টানেই হিমালয় অভিযানে যায়। সুদীপ্ত বলল, আপনি নিশ্চয়ই ওই বেস ক্যাম্পের ওখানেই যাবেন, চলুন না যেতে যেতেই কথা বলি। সম্মতি প্রকাশ করে পাইন বনে প্রবেশ করল হেরম্যান। হেরম্যান হাঁটতে হাঁটতে বললেন, হ্যাঁ যে কথা বলছিলাম, খুমজাং মনাস্ট্রিতে আমি ঠিক ওই রকমই একটা খুলি দেখেছি। শুনেছি হিমালয়ের প্যাংবোচে মনাস্ট্রিতেও ওই রকম আরো একটা মাথা আছে। খুলিটা কাপড় চাপা অবস্থায় আছে বলে আপনি হয়তো বুঝতে পারেননি যে ওর মাথায় রোমশ চামড়ার আবরণ আছে। সুদীপ্ত বলল, কিন্তু খুলিটা আসলে কোন প্রাণীর? চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন হেরম্যান। তারপর বেশ রহস্যময় ভাবে বললেন, পাহাড়ি লোকরা তো বলে এ হলো সেই প্রাণীর খুলি। পর্বত অভিযানে গিয়ে কেউ কেউ যার পায়ের ছাপ দেখে ফেলেন। হেরম্যানের কথার ইঙ্গিতটা ধরতে পেরে সুদীপ্ত চমকে উঠে বলল, অ্যাবোমিনেবল স্নোম্যান মানে ইয়েতি? তিনি আবার হাঁটতে হাঁটতে জবাব দিলেন, হ্যাঁ, মনাস্ট্রির লোকজন তো সেই রকমই দাবি করে, তবে এ নিয়ে বিভিন্ন রকম মত আছে। কি রকম? হেরম্যান বললেন, আপনি হয়তো জানেন যে এই প্রাণীর খোঁজে বহুবার হিমালয় অভিযান হয়েছে। এমনকি হিলারি, তেনজিং এদের মতো প্রণম্য এভারেস্ট জয়ীরাও তার কয়েকটিতে অংশ নেন। ইয়েতির সন্ধানে সবচেয়ে বড় অভিযান হয় ডেইলি মেল নামক এক খবরের কাগজের অর্থানুকূল্যে 1954 সালে। এভারেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সেই অভিযান চালানো হয়
জন জ্যাকসনের নেতৃত্বে। তার সহকারী ছিলেন বাঙালি প্রাণীবিদ বিশ্বময় বিশ্বাস। সে অভিযানের রিপোর্ট বের হয় ওই বছরই। তাতে বলা হয় প্যাংবোচে মনাস্ট্রিতে ওরকম এক খুলির সন্ধান পান তারা। সেটার থেকে কয়েকটা লোম বা চুল সংগ্রহ করেন তারা। সেই চুল পরীক্ষা করেন পৃথিবী বিখ্যাত শরীর সংস্থানবিদ প্রফেসর ফ্রেডরিক উড জোন্স। কিন্তু বিভিন্ন প্রাণীর চুলের সঙ্গে সেই নমুনা মিলিয়েও ওটা ঠিক কী প্রাণীর লোম সেই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারেননি তিনি। আধুনিক পৃথিবীর জীববিজ্ঞানীরাও পরিচিত কোনো জীবের সঙ্গে সেই প্রাণীর মিল পাননি। এবার আমি আসি খুমজাং মনাস্ট্রির খুলিটার কথায়, যেটা আমি দেখেছি। 1960 সালে হিলারি ইয়েতি সন্ধানের অভিযানে গিয়ে ওই খুমজাং গুম্ফায় যান। সেখানে সেই সময় ওরকম একাধিক খুলি রাখা ছিল। তারই একটা জোগাড় করে তিনি বিখ্যাত কয়েকজন জীববিজ্ঞানীর কাছে পাঠিয়েছিলেন গবেষণার জন্য। কয়েকজন জীববিজ্ঞানী বলেন ওটা নাকি মেরো নামে এক ধরনের হরিণের হাড় ও চামড়া দিয়ে তৈরি করা লোক ঠকানোর জিনিস। কিন্তু মেয়েরা শাকালের মতো বিখ্যাত জীববিজ্ঞানী ওই তত্ত্ব নাকচ করে দিয়ে বলেন ওটা কখনোই মেয়র হতে পারে না, কারণ ওই চুলগুলো বাঁদরের চুলের মতো, আর ওই চামড়া হাড়ে এমন কিছু পরজীবী পোকা পাওয়া গিয়েছে যা মেরোর চামড়ায় কোনো অবস্থাতেই থাকতে পারে না। একটানা কথাগুলো বলে থামলেন ভদ্রলোক। সুদীপ্ত বেশ চমৎকৃত হয়ে বলল, আপনি তো এ ব্যাপারে অনেক খবরে রাখেন দেখছি। হেরম্যান মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, এ ব্যাপারে আমার বিশেষ আগ্রহ আছে। আপনি যে অ্যাবোমিনেবল স্নোম্যান কথাটা বললেন, এই শব্দবন্ধের উৎপত্তি কিভাবে হয়েছিল জানেন? অ্যাবোমিনেবল স্নোম্যান বা ঘৃণ্য তুষার মানব কথাটা জানা থাকলেও কথাটার উৎস জানা নেই। মাথা নাড়ল সুদীপ্ত। হেরম্যান বললেন, ব্যাপারটা তাহলে খুলেই বলি। 1921 সালে লেফটেন্যান্ট কর্নেল চার্লস হাওয়ার্ড বেরির নেতৃত্বে এভারেস্ট রিকনসেন্স অভিযান হয়। ওই অভিযানে 21,000 ফুট উচ্চতায় লাকপা লা গিরিবর্তে দোপে মানুষের নগ্ন পদচিহ্নর মতো বড় পদচিহ্ন দেখতে পান চার্লস। সেই ছাপগুলো এঁকে বেঁকে হারিয়ে গিয়েছিল গিরিবর্তের এক অগম্য প্রান্তে। ওই ছাপটা সম্বন্ধে চার্লসের সঙ্গী শেরপারা জানায় ওটা হলো তাদের ভাষায় মেটহ কাংমি, অর্থাৎ বুনো মানুষের পায়ের ছাপ। ওই অভিযান শেষে ফিরে আসার পর শেরপাদের একটা ইন্টারভিউ নেন কলকাতার এক বিখ্যাত ইংরেজি কাগজের সাংবাদিক কিম। তিনি শেরপাদের বলা মেটহ শব্দের প্রকৃত অর্থ অনুধাবন করতে না পেরে তাঁর কলমে শব্দটার অর্থ করেন অ্যাবোমিনেবল স্নোম্যান, অর্থাৎ নোংরা বা ঘৃণ্য তুষার মানব। খবরের কাগজের দৌলতে শব্দটা পরিচিতি লাভ করে। সুদীপ্ত হেরম্যানের বক্তব্য যত শুনছে ততই যেন আগ্রহ বাড়ছে তার প্রতি। লোকটার বেশ পড়াশোনা আছে, বাচনভঙ্গিও বেশ সুন্দর। সে জানতে চাইল, আচ্ছা আপনার কি ধারণা, হিমালয়ের গভীরে ইয়েতি বা ওই ধরনের প্রাণীর অস্তিত্ব কি সত্যিই আছে? হেরম্যান সুদীপ্তর দিকে তাকিয়ে অনুচ্চ অথচ বেশ দৃঢ়ভাবেই যেন বললেন, হ্যাঁ আমার ধারণা আছে। এত লোক এত ভাবে মিথ্যা বলতে পারে না।
জবাব দিয়ে হেরম্যান আর কোনো কথা বললেন না। গম্ভীরভাবে কি যেন ভাবতে লাগলেন। সুদীপ্তরা একসময় ফিরে এলেন তাদের ডেরায়। সুদীপ্ত হেরম্যানকে বলল, আচ্ছা, একটু চা খেয়ে যান। সুদীপ্তর কথা শুনে হেরম্যান বেশ খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, একটু চা পেলে মন্দ হয় না। আমি আস্তানা গেড়েছি ওই ফরেস্ট ডিপার্টমেন্টের দলটা যেখানে আছে সেইখানে। এ পাহাড়ি অঞ্চলে জঙ্গল না থাকলেও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের কাজ নাকি ওরাই করে থাকে। তাসি তাঁবু থেকে স্পিরিট স্টোভ আর সরঞ্জাম বের করে কিছু দূরেই চা করতে বসলো। আর সুদীপ্তরা বসলো তাঁবুর সামনে একটা পাথরের ওপর। বসার পর সুদীপ্ত একটু ইতস্তত করে বলল, আপনার এখানে আসার কারণটা আমার এখনো জানা হয়নি। আপত্তি না থাকলে বলবেন। হেরম্যান তাকে পাল্টা একটা প্রশ্ন করলেন, আপনি ক্রিপ্টোজুলজিস্ট কাদের বলে জানেন? সুদীপ্ত বলল, না, শুনিনি। তবে শব্দটা শুনে বুঝতে পারছি সম্ভবত তারা প্রাণী বিষয়ক কোনো কিছুর একটা চর্চা করেন। হেরম্যান মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, প্রাণী বিষয়ক চর্চা তো বটেই, তবে একটু অন্য ধরনের। ব্যাপারটা তবে একটু খোলসা করেই বলি। বিজ্ঞানী হুভেলম্যান হলেন এই শব্দের জনক। ক্রিপ্টোজুলজি শব্দের অর্থ হলো ধাঁধা জীববিদ্যা। এই পৃথিবীতে আমাদের পরিচিত প্রাণীকুলের বাইরেও বিভিন্ন লোককথা উপকথায় এমন অনেক প্রাণীর কথা শোনা যায় যাদের মানুষ কল্পলোকের প্রাণী বলেই ভাবে, অথবা এমন কোনো প্রাণী যারা লক্ষ কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে আধুনিক পৃথিবীর ধারণা। আর এসব প্রাণীকেই বলে ক্রিপ্টিড। আর যারা তাদের নিয়ে চর্চা করেন তাদেরই বলা হয় ক্রিপ্টোজুলজিস্ট। চর্চা মানে চর্চা মানে অনুসন্ধান। তারা খুঁজে বের করেন এই সব গল্পকথার প্রাণীদের। ক্রিপ্টোজুলজিস্টদের কথা শুনলে একসময় নাক সিটকাতেন ঘরে বসে পুঁথি পড়া পণ্ডিত বিজ্ঞানীরা। তারা বিশ্বাসই করতেন না ক্রিপ্টিডদের অস্তিত্ব। ক্রিপ্টোজুলজিস্টদের তারা শঠ, ধান্দাবাজ, প্রবঞ্চক বলতেন। রূপকথার প্রাণী বা কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর বাস্তবে যে অস্তিত্ব থাকতে পারে তা তারা বিশ্বাসই করতেন না। হ্যাঁ, পারে, এবং তা প্রমাণ করে দেখিয়েছেন ক্রিপ্টোজুলজিস্টরা। পুঁথি পড়ে নয়, সামান্য লোককথা বা জনশ্রুতিকে সম্বল করে নিজেদের জীবনকে বাজি রেখে তারা প্রমাণ করেছেন ক্রিপ্টিডদের। কিরকম? দু একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপমালার দেববররা বলতেন যে দেশের কোনো কোনো দ্বীপে নাকি এখনো জীবন্ত ড্রাগনের দেখা মেলে। প্রচলিত বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত জীববিজ্ঞানীরা তখন এ ব্যাপার নিয়ে ঠাট্টা করেছিলেন, কিন্তু ক্রিপ্টোজুলজিস্টরা বারবার বলতেন ও প্রাণীর অস্তিত্ব আছে। নিরক্ষর ধীবর বলে তাদের কথা অবিশ্বাস করা মোটেও উচিত নয়। শেষ পর্যন্ত কিন্তু সত্যিই খোঁজ পাওয়া গেল কোমোডো ড্রাগনের। আবার ধরুন, সমুদ্র অভিযানে যাওয়া অনেক মানুষ এক দানবীয় স্কুইডের কথা বলতেন, যারা ছোটখাটো নৌকো তার শুঁড়ে পেঁচিয়ে ডুবিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা মানতেন না ব্যাপারটা, কিন্তু ক্রিপ্টোজুলজিস্টদের উদ্যোগে জাপানের ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম সমুদ্রের গভীরে অভিযান চালিয়ে তুলে আনলেন জায়ান্ট স্কুইডের মুভি ফটো। অথবা ৪৯ কোটি বছর আগের জীবাশ্মে দেখা সেই যে সিলিকান্থ মাছ। পুঁথি পড়া বিজ্ঞানীদের যাবতীয় ভাবনায় জল ঢেলে
1938 সালে ক্রিপ্টোজুলজিস্টরা প্রমাণ করলেন সে মাছ আছে। কোমোরোস দ্বীপের ধীবররা ও মাছকে গাম্বোসা বলেন। তার খসখসে চামড়া দিয়ে তারা দীর্ঘদিন শিরীষ কাগজের কাজ চালিয়ে আসছেন, অথচ সভ্য পৃথিবীর বিজ্ঞানীরা জানতেনই না ব্যাপারটা। বুঝুন তাদের কাণ্ডটা। তাসমানিয়ার ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী প্লাটিপাস, সমুদ্রের দানব হাঙর মেগামাউথ শার্ক বা ইন্দোনেশিয়ার টরেস দ্বীপের ডোয়ার্ফ ম্যান, এই সবই কিন্তু একসময় ক্রিপ্টিড বা রূপকথার প্রাণী হিসেবেই চিহ্নিত হতো। কিন্তু এই প্রতিটা ক্ষেত্রেই শেষ হাসি হেসেছেন ক্রিপ্টোজুলজিস্টরা। তারা প্রমাণ করেছেন পৃথিবীতে এসব প্রাণীর অস্তিত্ব আছে বা একদিন ছিল। সুদীপ্ত হেরম্যানের কথা অবাক হয়ে শুনতে শুনতে প্রশ্ন করল, ওরকম কি কি ক্রিপ্টিডের সন্ধান এখনো চলছে? হেরম্যান জবাব দিলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো নানা প্রাণী উপস্থিতির কথা শোনা যায়, যাদের সভ্য পৃথিবী চোখেও দেখেনি, কিন্তু দৈবাৎ কোনো কোনো মানুষ তাদের চোখে দেখেছেন বা তাদের উপস্থিতির প্রমাণ পেয়েছেন। এই সব ক্রিপ্টিডদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্দোনেশিয়ার জঙ্গলের উড়ুক্কু ডাইনোসর আহুল, অস্ট্রেলিয়ার লেক নেসির লম্বা গলার জলদানব, আমেরিকার বিগফুট, মালয়ের রাবার বনের লোমওয়ালা বানর মানুষ, মাদাগাস্কারের মানুষ খেকো গাছ, আর তাসি চা করে আনলো। ছেদ পড়ল হেরম্যানের বক্তব্যে। কথা থামিয়ে তৃপ্তি সহকারে চায়ের মগে চুমুক দিতে লাগলেন তিনি। সুদীপ্তও চায়ে চুমুক দিয়ে এই সুযোগে ভালো করে দেখতে লাগলো হেরম্যানকে। হেরম্যান মাঝ বয়সী, শরীরের গঠন বেশ শক্তপোক্ত, দড়ির মতো হাতের চামড়ার গায়ে জেগে থাকা শিরা উপশিরাগুলো যেন তাঁর কাঠিন্যর পরিশ্রমে সাক্ষ্য দিচ্ছে। মাথায় সোনালি চুল, নীল চোখ। গায়ের রং একসময় খুব সাদাই ছিল, কিন্তু রোদে পুড়ে সেই রং এখন তামাটে বর্ণ ধারণ করেছে। চা শেষ করে হেরম্যান সুদীপ্তকে ধন্যবাদ জানিয়ে বললেন, হ্যাঁ, কি যেন বলছিলাম? সুদীপ্ত বলল, ওই ক্রিপ্টিডদের কথা। আচ্ছা, ক্রিপ্টোজুলজিস্টরা তাদের কাজের বিনিময়ে কি পান? হেরম্যান হেসে বললেন, আপনি অর্থানুকূল্য বা খ্যাতির কথা বলছেন তো? ও সব কিছুই তাদের ভাগ্যে জোটে না, বরং অধিকাংশ ক্ষেত্রেই তাদের কপালে ব্যঙ্গ বিদ্রুপই জোটে। ক্রিপ্টোজুলজিস্টরা কাজটা করেন পুরস্কার বা খ্যাতির জন্য না, করেন নতুনকে জানার নেশায়, আত্মতৃপ্তির জন্য। নিজেদের সর্বস্ব পণ করে তারা ঘুরে বেড়ান ক্রিপ্টিডদের খোঁজে। এই যেমন আমি নিজের দেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বেচে দিয়ে পৃথিবীর এ মাথা থেকে ও মাথায় পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াই ক্রিপ্টিডদের খোঁজে। তার এই শেষ কথাগুলো শুনে বিস্মিত সুদীপ্ত বলে উঠল, আপনিও তাহলে ক্রিপ্টোজুলজিস্ট? মৃদু হেসে সম্মতিসূচক মাথা নাড়লেন হেরম্যান। সুদীপ্ত এরপর প্রশ্ন করল, আপনি কি তাহলে এখানে কোনো ক্রিপ্টিড খুঁজতে এসেছেন? কি সেটা? প্রশ্নটা শুনে হেরম্যান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন দূরের তুষার ধবল পর্বত শৃঙ্গের দিকে। তারপর বেশ শান্ত গলায় জবাব দিলেন, হ্যাঁ, আমি এখানে খুঁজতে এসেছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী, ক্রিপ্টিড জগতের মহানায়ক ইয়েতিকে, যার প্রসঙ্গে আলোচনার সূত্র ধরেই
আমাদের এত কথা হলো। ইয়েতি? তার মানে গুম্ফায় যে খুলিটা রাখা আছে সেটাকে আপনি সত্যি বলে মনে করেন? ওটা সত্যি কিনা আমি বলতে পারছি না, তবে যে গুম্ফায় ওই খুলিটা আসলে রাখা থাকে সেই মৃগু গুম্ফাকে কেন্দ্র করে বেশ কয়েকটা রহস্যময় খবর কিন্তু লোকমুখে প্রচারিত আছে। আচ্ছা, আপনি মৃগু শব্দের অর্থ জানেন? সুদীপ্ত জবাব দিল, না, জানি না। তিনি বললেন, তিব্বতী ভাষায় মৃগু শব্দের অর্থ হলো বরফের বুনো মানুষ, অর্থাৎ ইয়েতি। এই বলে একটু থেমে তিনি এরপর বললেন, এখানকার গুম্ফা থেকে ওই খুলিটা আগামীকাল মৃগু গুম্ফায় নিয়ে যাওয়া হবে বলে শুনলাম। আমিও কাল রওনা হব মৃগু গুম্ফার উদ্দেশ্যে। আমি ওই গুম্ফাটা একবার দেখতে চাই। ওখানকার মঠাধ্যক্ষ নাকি একজন দৃষ্টিহীন ভদ্রলোক। দেখি ওখানে পৌঁছে যদি ভদ্রলোকের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করা যায়। ওই সরকারি দলটা কালকেই রওনা হচ্ছে তুষার চিতার খোঁজে। দলটার নেতা রেঞ্জার বীর বাহাদুর ছেত্রীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমি ওদের পেছন পেছনে যাব। মৃগু গুম্ফা এখান থেকে 2 দিনের পথ। আপনি আমাকে আপনার সঙ্গে নেবেন? সুদীপ্ত হালকা চালে প্রশ্নটা করেছিল হেরম্যানকে। কিন্তু কথাটা সত্যি ধরে নিয়ে প্রবল আগ্রহের সঙ্গে তিনি বললেন, আপনি সত্যিই যেতে চান আমার সঙ্গে? আমিও একজন সঙ্গী খুঁজছিলাম। এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না। আমি অবশ্যই আপনাকে সঙ্গে নেব। চিন্তার কিচ্ছু নেই। 8-10 দিনের মধ্যেই ফিরে আসব। আর যাবতীয় খরচ আমিই বহন করব। সুদীপ্ত এবার একটু থতমত খেয়ে গেল। সুদীপ্তর বন্ধুরা এক্সপিডিশন থেকে ফিরে না আসা পর্যন্ত তার হাতে হেরম্যানের সঙ্গে ঘুরে আসার সময় আছে ঠিকই, কিন্তু এ কথাও ঠিক যে এই হেরম্যান বলে লোকটা আর তার অভিযানের ব্যাপারটা তাকে প্রবলভাবে আকৃষ্ট করেছে। কিন্তু এরকম স্বল্প পরিচিত লোকের সঙ্গে বেরোনোটা কি ঠিক হবে? যদি পুরো ব্যাপারটাই ধাপ্পা হয়, লোকটার যদি তাকে সঙ্গে নেওয়ার পেছনেই অন্য কোনো উদ্দেশ্য কাজ করে, যদি কোনো বিপদ। ধন্দে পড়ে পাশ কাটানোর জন্য সুদীপ্ত বলল, আপনার সঙ্গে যেতে পারলে ভালোই হতো, কিন্তু আমি তো ভালো মাউন্টেনিয়ার নই। আমাকে নিয়ে যদি আপনার আবার বিপদ ঘটে। হেরম্যান বললেন, আমরা যেখানে যাব সেখানে পৌঁছানোর জন্য দক্ষ মাউন্টেনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই। মাউন্টেনিয়ারিং এর প্রাথমিক জ্ঞান থাকলেই চলবে, সেটা তো আপনার আছেই। তবে হ্যাঁ, ঝুঁকি বা বিপদের ব্যাপারটা তো যে কোনো অভিযানেই। হেরম্যান তার কথা শেষ করতে পারলেন না। হঠাৎ সুদীপ্তর কানে মুহূর্তের জন্য প্রচন্ড একটা শব্দ ধরা দিল। আর তার পর মুহূর্তেই হেরম্যান উঠে দাঁড়িয়ে এক হ্যাঁচকা টেনে সুদীপ্তকে এক পাশে সরিয়ে দিলেন। পর মুহূর্তেই বেশ বড় একটা পাথরের খণ্ড সুদীপ্তর গা ঘেঁষে বেরিয়ে একটু এগিয়েই আটকে গেল কিছু দূরে। একটু ধাতস্থ হয়ে সুদীপ্ত বুঝলো ব্যাপারটা। সুদীপ্তরা যেখানে বসেছিল ঠিক তার পেছনেই কিছুটা ওপর দিকে এক জায়গায় বেশ কিছু বড় বড় পাথরের চাঁই রাখা আছে। সম্ভবত তাঁবুর দড়ি বাঁধার জন্য ওই পাথরগুলো জড়ো করা হয়েছিল। তারই একটা কোনোভাবে খসে পড়েছে ওপর থেকে। হেরম্যানের সতর্ক চোখ না থাকলে সুদীপ্তর বিপদ অনিবার্য ছিল। সুদীপ্ত বিস্মিতভাবে পাথরটার দিকে তাকিয়ে রইল। অত বড় পাথর যদি সত্যিই তার গায়ে পড়তো, কি অবস্থা হতো তার? হেরম্যান এবার সুদীপ্তর কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, দেখলেন তো, বিপদ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে। আবার মানুষই বিপদ কাটিয়ে ওঠে। ঠিক যেমন আপনার বিপদ কেটে গেল,
কাজেই বিপদ নিয়ে বেশি ভাবলে চলে না। সাহস আর ইচ্ছে শক্তি থাকলেই বিপদ কেটে যায়। হেরম্যানের কথা শুনে সুদীপ্ত কয়েক মুহূর্ত তার চোখের দিকে চুপ করে তাকিয়ে থাকার পর বলল, আমি কাল আপনার সঙ্গে মেঘ গুম্ফায় রওনা দিচ্ছি। আমরা সে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, চলুন।